আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘা। দেশ জুড়ে করোনা ভাইরাস এবং ডেঙ্গুর প্রকোপের ছায়া অতিক্রম করে আসছে এক নতুন অধ্যায়। এই পরিস্থিতির মাঝে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা ঘিরে কঠোর প্রস্তুতি ও সতর্কতা জোরদার করেছে সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষ। পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কোণে যেন স্বাস্থ্যবিধি এক অঙ্গীকার। সোমবার এক জরুরি স্মারকে, যেখানে ঢাকার শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির স্বাক্ষর করেছেন, সেই নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে পরীক্ষার্থীদের জন্য মাস্ক বাধ্যতামূলক। কেন্দ্রের প্রবেশপথে রাখতে হবে হ্যান্ড স্যানিটাইজার ও জীবাণুনাশক স্প্রে। বিশেষ করে ডেঙ্গুর বিস্তার রোধে কেন্দ্রের ভেতর ও আশপাশের পরিবেশের পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এবং মশা নিধনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। প্রতিটি পরীক্ষার কক্ষের আসন বিন্যাস অবশ্যই বোর্ডের নির্ধারিত নির্দেশনা অনুযায়ী করতে হবে। পরীক্ষা শুরুর আগে কেন্দ্রের পরিবেশ সুস্থ রাখতে মেডিকেল টিম উপস্থিত থাকবে এবং স্থানীয় স্বাস্থ্য বিভাগের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা জরুরি। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবকদের ভিড় ও জটলা এড়িয়ে চলার জন্য প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার খবরে জানা গেছে, অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, তার স্ত্রী শেফালি জামান এবং দুই ছেলে তানজিব নওশাদ পল্লব ও তানভীর নওশাদ অর্ণব। পিকুলের বড় ছেলে তানজিব নওশাদ পল্লব ছাত্রলীগের যশোর জেলা সাধারণ সম্পাদক। গত বছরের 23 অগস্ট বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় তাকে আটক করা হয়। পরে জামিনে মুক্ত হয়ে আবার ভারতে পালিয়ে যাবার খবর পাওয়া যায়। সাইফুজ্জামান পিকুল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে চলমান মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তারা যেন বিদেশে না যেতে পারে, সেই জন্য 29 মে আদালতে আবেদন জানানো হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করে তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করেন। নিষেধাজ্ঞার খবরে জানা গেছে, অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, তার স্ত্রী শেফালি জামান এবং দুই ছেলে তানজিব নওশাদ পল্লব ও তানভীর নওশাদ অর্ণব। পিকুলের বড় ছেলে তানজিব নওশাদ পল্লব ছাত্রলীগের যশোর জেলা সাধারণ সম্পাদক। গত বছরের 23 অগস্ট বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় তাকে আটক করা হয়। পরে জামিনে মুক্ত হয়ে আবার ভারতে পালিয়ে যাবার খবর পাওয়া যায়। সাইফুজ্জামান পিকুল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে চলমান মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তারা যেন বিদেশে না যেতে পারে, সেই জন্য 29 মে আদালতে আবেদন জানানো হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করে তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করেন। আবারও উত্তেজনা চরমে পৌঁছেছে মধ্যপ্রাচ্যে। ইরান নতুন করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলে, যেখানে কেন্দ্রীয় ইসরায়েল সহ বিভিন্ন অঞ্চলে ভয়াবহ আঘাত হেনেছে। এই হামলায় 3 জন নিহত এবং আরও 60-এর বেশি আহত হবার খবর পাওয়া গেছে। সোমবার ভোরে ইরান থেকে ফের ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা ঘটেছে, যার ফলে দেশজুড়ে সাইরেন বাজতে শুরু করে। ইসরায়েলের বিভিন্ন শহরগঞ্জে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ক্ষেপণাস্ত্রের আঘাতে বহু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় সূত্র। জেরুজালেম পোস্টের রিপোর্টে জানানো হয়, এই হামলায় অন্তত 3 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 67 জনেরও বেশি। আহতদের মধ্যে রয়েছে একটি 10 বছর বয়সী শিশু, যার অবস্থা গুরুতর। কেন্দ্রীয় ইসরায়েলি শহর পেতাহ টিকভাতে একটি ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। তেল আবিবেও 2টি স্থানে ক্ষেপণাস্ত্রের আঘাতের খবর পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা যখন নতুন উচ্চতায় পৌঁছেছে, ঠিক তখনই ইরান সতর্ক করে দিয়েছে হরমুজ প্রণালী বন্ধের হুমকি। এই সংকীর্ণ নৌপথটি বন্ধ হলে শুধু আন্তর্জাতিক জ্বালানি বাজারই অস্থিতিশীল হয়ে পড়বে না, বরং বাংলাদেশের মতো এলএনজি ও তেল আমদানির ওপর ব্যাপক প্রভাব পড়বে। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এর ফলে বিদ্যুৎ শিল্প, পরিবহন ও সাধারণ জীবনযাত্রায় বড় ধরনের অসুবিধা দেখা দিতে পারে। বিশ্বের কাছে এই প্রণালী একটি গুরুত্বপূর্ণ রুট, যেখানে প্রায় 20% অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন হয়। পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করে এই সংকীর্ণ পথের সবচেয়ে সরু অংশ মাত্র 33 কিলোমিটার। এর ভূরাজনৈতিক গুরুত্ব ও সরু পথের কারণে এটি উত্তেজনার কেন্দ্রে পরিণত হয়েছে। বিশ্ববিখ্যাত তেল উৎপাদনকারী দেশগুলো এই রুট দিয়ে তাদের জ্বালানি রপ্তানি করে থাকে। 1980 থেকে 1988 সালের ইরান-ইরাক যুদ্ধের সময় এই প্রণালীতে হামলার ঘটনা ঘটলেও কখনোই পুরোপুরি বন্ধ হয়নি। তবে এখন পরিস্থিতি আরও জটিল। বাংলাদেশে এলএনজি ও তেল আমদানির মূল উৎস হল কাতার ও ওমান, যেখানে দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে। চলতি অর্থবছরে কাতার থেকে 40টি এলএনজি কার্গো আসার কথা থাকলেও অধিকাংশ আসছে এই প্রণালী দিয়ে।
বিশ্ব ক্রিকেটের উত্তেজনা যখন চরমে সেই সময়েরই সাক্ষী হতে যাচ্ছে এক অনন্য মহাযুদ্ধের সূচনা। শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপের মহাযজ্ঞ, যেখানে ভারতের মাটিতে শুরু হবে এই মহামিলন। তবে এ যেন শুধু খেলার এক দিক, অন্য এক দিকেও নজর দিতে হচ্ছে। কারণ সাম্প্রতিক সময়ে যখন ভারতের সাবেক ক্রিকেটাররা পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের দাবি তুলেছিলেন, তখনকার উত্তেজনা এখন এক নতুন মোড় নিচ্ছে। ৩০ সেপ্টেম্বর থেকে ভারতের বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। আর সবচেয়ে বেশি আলোচনা সমালোচনার কেন্দ্রে রয়েছে ৫ অক্টোবর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ভারত পাকিস্তানের ঐতিহাসিক ম্যাচ। এই ম্যাচের জন্য প্রত্যাশা ঝরে পড়েছে সবার চোখে। তবে এটি হবে এক অন্যরকম চিত্র, কারণ পাকিস্তান এই বিশ্বকাপে অংশ নেবে না এমন বার্তা আগেই জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসিও সেই দাবি পূরণ করেছে। ফলে এই মহাযুদ্ধের এক নতুন অধ্যায় যোগ হল। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী ক্রিকেটাররা এবার একত্রে খেলবে ৫ ভেন্যুতে, যার ৪টি ভারতের বিভিন্ন শহরে আর একটি কলম্বোতে। ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে এই মহাকাব্যিক টুর্নামেন্ট, যেখানে অংশ নেবে মোট ৮ দল। ২৮টি ম্যাচ রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য আস্থা রাখতে পারেন এবি নিউজে। যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বার ও ইমেইলে। সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমরা আছি ইনস্টাগ্রামেও। সেই সঙ্গে সবশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ।